এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে এমন কিছু এমসিকিউ কমপ্লিট করাবো এবং টপিকের এমন কিছু বিষয় তোমাদেরকে পড়িয়ে দেবো যাতে এই একটা ক্লাস করে তুমি তোমার এক্সামে গিয়ে এই চ্যাপ্টার থেকে ভালোভাবে কোশ্চেন অ্যান্সার করতে পারো। আমাদের চ্যাপ্টারটার নাম হলো শ্রমবাজার। থার্ড চ্যাপ্টারে আমরা পড়ছিলাম যে শ্রম কি, এখন আমরা দেখব শ্রমবাজারটা কি। ওকে, আমরা কয়েকটা এমসিকিউ আগে প্র্যাকটিস করি। কোনটি উৎপাদনের মৌলিক উপাদান? একটা প্রোডাক্ট উৎপাদন করতে গেলে ফান্ডামেন্টাল জিনিস কি? ফান্ডামেন্টাল জিনিস হলো শ্রম। তার মানে যারা কাজ করবে তাদেরকে প্রয়োজন, যদি কাজ না করে তাহলে আলটিমেটলি কোনো লাভ নেই। উৎপাদনের কোন উপাদানটি সক্রিয়, মানে একদম ফুললি কনসার্ন থাকে যা কি করতে হবে কি না করতে হবে, এটা হলো শ্রম, মানে শ্রমিক। এরপরে কর্মক্ষম মানে কাজ করতে পারে ও কাজ করতে ইচ্ছুক জনসংখ্যাকে কি বলা হয়? এটাকে বলা হয় শ্রমশক্তি। বা হ্যাঁ, তোমার মনে করো যে মানুষরা কাজ করতে পারে আর কাজ করতে চায় তাদেরকে আমরা শ্রমশক্তি বা মানব সম্পদও বলে থাকি। এরপরে শ্রমিকের সেবার বিনিময়ে যে দাম দেওয়া হয় তাকে মজুরি বলে। এটা কার উক্তি? এটা হলো তোমার কে ডুয়েটের উক্তি। ওকে, মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রম যার বিনিময়ে অর্থ উপার্জন করে তাকে কি বলে? তাকে বলা হয় শ্রম। মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রম যার বিনিময়ে অর্থ উপার্জন হয় তাকে কি বলা হয়? তাকে আমরা শ্রম বলে থাকি। সময়ের প্রেক্ষিতে কোনটি ক্ষণস্থায়ী? সময়ের প্রেক্ষিতে শ্রম ক্ষণস্থায়ী। শ্রম মানে টাইমের সাথে এটা ডিপেন্ডেন্ট, কারণ আমরা কেউ একদম আনলিমিটেড মানে ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইম কাজ করতে পারবো না, মারা যাব। শ্রমের বৈশিষ্ট্য কি? শ্রমের বৈশিষ্ট্য হলো তোমার শ্রম ক্ষণস্থায়ী। শ্রম ক্ষণস্থায়ী। আমরা মনে করো একটা মানুষ কোন এজে সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারে একদম উদ্যম নিয়ে? 25 থেকে 30 বা 20 থেকে 35, এই এজটার পরে, এই 15 বছর পর কিন্তু মানুষ আস্তে 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 তার স্ট্রেংথ, তার মানে কি বলবো, তোমার শক্তি, এগুলো সব ডিক্লাইনের দিকে যেতে থাকে, জন্য শ্রম ক্ষণস্থায়ী। মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক কি? দেখো, আমরা সেকেন্ড চ্যাপ্টারে যে চাহিদা যোগান পড়ছি, এখানেও সেম আমাদের যোগানটা আছে। মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক কি? যদি আমরা টাকা বেশি দেই তাহলে মানুষ কাজও বেশি করবে। এটাই তো যোগানের ক্ষেত্রে, এটাই তো। আমরা যদি শ্রমিককে টাকা বেশি দিই, শ্রমিক কাজ বেশি করবে। এরপরে শ্রমের মজুরি অধিক বাড়লে শ্রমিক কি করবে? শ্রমের মজুরি অধিক বাড়লে শ্রম কম দিবে। এইটা মানুষের একটা তোমার নেচার, এটা মানুষের একটা নেচার। কিভাবে? মনে করো আমি যদি তোমাদেরকে চিত্রটা দেখাই, এটাকে বলা হয় শ্রমের এরকম চিত্র। একটা শ্রমিক যদি অধিক মজুরি অধিক বাড়লে শ্রমিক কি করবে? মনে করো তুমি একটা কোম্পানিতে জয়েন করলা, তুমি এই লেভেলের স্যালারি পাচ্ছ, এই লেভেলের স্যালারি পাচ্ছ, তুমি ভালোভাবে কাজ করতেছো, খুব ভালোভাবে কাজ করতেছো, তোমার স্যালারি আরও বাড়তেছে, তুমি কাজ করতেছো। তোমার স্যালারি যখন একদম পিকে চলে যাবে, অনেক বেশি বেড়ে যায়, তখন মানুষ কি করে জানো? আরে আমি তো কোম্পানির অনেক বড় মাথা হয়ে গেছি, আমি একটু কাজ না করলে কি হবে? এই টেন্ডেন্সির কারণে তাকে কোম্পানি থেকে কি করা হয়? তাকে লোয়ার লেভেলে নামায় দেওয়া হয়, যেটাকে আমরা বলবো কি? যেটাকে আমরা বলবো হইলো তোমার ডিক্লাইনিং স্টেজ। এর জন্য বলা হয় কোনো শ্রমিকের যদি মজুরি বেড়ে যায়, ঠিক আছে, সে আস্তে আস্তে কাজ করা কমায় দেয়। সে আস্তে আস্তে কি করে? সে আস্তে আস্তে কাজ করাটাকে কমায় দেয়। এই জন্য তোমার এই যে শ্রমের যোগান রেখা হয়ে যায় তোমার এরকম দেখতে। তারপর হলো তোমার শ্রমবাজার কোন বিষয়টিকে কেন্দ্র করে গড়ে উঠেছে? শ্রমবাজার শ্রমকে কেন্দ্র করে গড়ে উঠেছে, কারণ কি পরিমাণ কাজ করবে, কিভাবে কাজ করবে, ওইটার উপর ডিপেন্ড করেই গড়ে উঠছে। ওকে, এরপরে আমাদের শ্রমের যোগানদাতা কে বলো তো? শ্রমের যোগানদাতা কে? শ্রমের যোগানদাতা হলো পরিবার। শ্রমের যোগানদাতা কে? পরিবার। মানে আমরা কতটুকু পরিমাণ কাজ করব, কিভাবে কাজ করব, এটা আমরা মোটামুটি লেভেলে মোটামুটি বলা যায় ফ্যামিলি থেকে একটু একটু শিখে আসি, ঠিক আছে। এরপরে উৎপাদনের গতিশীল উপাদান কি? উৎপাদনের গতিশীল উপাদান হলো শ্রম। মানে এই চ্যাপ্টারের সব কিছুই আলটিমেটলি শ্রম নিয়ে। তোমাদেরকে বলে রাখি, এই চ্যাপ্টার থেকে আমাদের ম্যাথের পাশাপাশি কিন্তু থিওরিও আসবে। কি? শ্রমের বৈশিষ্ট্যগুলো কি কি, তারপর হলো শ্রমিকের দক্ষতা কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে চলে। ওকে, আমি কিন্তু থিওরিগুলো বলে দিচ্ছি যে কোন কোন জিনিসের উপরে, যেহেতু এখানে আমাদের টপিকটা চলে আসছে। এরপরে আরেকটা টপিক আছে, সেটা হলো আমার একজন শ্রমিক যে দক্ষ ওইটার একটা সূত্র আছে। একজন শ্রমিক যে দক্ষ ওইটার কিন্তু একটা সূত্র আছে, যেটা আমি তোমাদেরকে এখন দেখাই দিব যে শ্রমের দক্ষতা, যেখান থেকে তোমাদের ম্যাথ আসবে, শ্রমের দক্ষতার সূত্রটা কি কি। চলো, শ্রমের দক্ষতা টপিকের নাম হলো শ্রমের দক্ষতা। এটার সূত্রটা কি? এটার সূত্রটা হলো তোমাদের
ইটি ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই টি। ইটি ইকুয়াল টু কি? ডাব্লু ডিভাইডেড বাই টি। এখন তোমরা বলতে পারো ভাইয়া এখান থেকে কীরকম ক্যাটাগরির ম্যাথ আসবে, চলো আমি তোমাদেরকে দেখাই দিই। একটা হলো ইটি, এটাকে বলা হয় শ্রমের যোগান, ইকুয়াল টু ডাব্লু বাই টি, ডাব্লু বাই টি। সো এখানে আমাদের ইটি বলতে আলটিমেটলি বোঝাচ্ছে শ্রমের দক্ষতা, ডাব্লু মানে হলো কাজের পরিমাণ, ঠিক আছে, ডাব্লু মানে হলো কাজের পরিমাণ, এটা মাথায় রেখো, কাজের পরিমাণ, একটা মানুষ কতটুকু পরিমাণ কাজ করবে, আর টি মানে হলো কত সময় কাজ করবে, কাজের সময়। একটা হলো কাজের পরিমাণ আর একটা হলো কাজের সময়। ওকে, ডান। এইবার মনে করো তোমার এক্সামের ভিতরে যাই দেয়া থাকবে না কেন, তুমি জাস্ট ওটাকে ভাগ করবা। মনে করো একজন শ্রমিক 8 ঘন্টা কাজ করে 32টা শার্ট উৎপাদন করে, আর একজন শ্রমিক 8 ঘন্টায় 40টা শার্ট উৎপাদন করে। খেয়াল করো, একজন শ্রমিক 8 ঘন্টায় 32টি টি শার্ট উৎপাদন করে, আরেকজন শ্রমিক 8 ঘন্টায় 40টি টি শার্ট উৎপাদন করে। এখন আমরা কি করব? আমরা কাজের পরিমাণ হলো 40 ডিভাইডেড বাই 8, আর এইটা হবে হলো আমাদের 32 ডিভাইডেড বাই 8। সো যেটা আসবে আমাদের সেইটাই হলো তার শ্রমের দক্ষতা। এইভাবে করে আমাদের গ বা ঘ মার্কের প্রশ্ন আসতে পারে এখান থেকে। সো এইটা একটা টপিক আমাদের। এরপরে আমাদের আছে শ্রমের দক্ষতা সমূহ, কোন কোন জিনিসের উপর ভিত্তি করে একজন শ্রমিক কাজ করে, মজুরির হার, শ্রমের হার। ওকে, এরপর আছে আমাদের শ্রমের তোমার চাহিদা, শ্রমের চাহিদা অপেক্ষক, শ্রমের চাহিদা রেখা। আমরা সেকেন্ড চ্যাপ্টারের ভিতর যে চাহিদা রেখা করছি না, সিমিলারলি এখানেও যদি কোনো শ্রমিকের মজুরি বাড়ে, খেয়াল করে আমি তোমাদেরকে দেখাই দিই, যদি কোনো শ্রমিকের মজুরি বাড়ে সে কাজ বেশি করবে, যদি কোনো শ্রমিকের মজুরি কমে সে কাজ কম করবে। ওকে, বুঝতে পারছো? আবার এখানে আরেকটা ফ্যাক্ট আছে, কোনো শ্রমিকের যদি মজুরি কম হয়, কোনো শ্রমিকের মনে করো মজুরি কম, ওই ক্যাটাগরির শ্রমিক আবার বেশি পাওয়া যায়। যেমন মনে করো কোনো একটা বিল্ডিংয়ে কাজ করাইতে হবে, মনে করো পার ডে 100 টাকা করে দেওয়া হবে, দেখবা মানুষের অভাব নেই, অনেক মানুষ কাজ করতে আসছে। আবার কারণ এটার জন্য কি তোমার কোনো লেখাপড়া বা কোনো স্কিল প্রয়োজন হয় না, এই জন্য এই ক্যাটাগরির মানে শ্রমিক অনেক বেশি পাওয়া যায়। অন দ্য আদার হ্যান্ড, মনে করো কোনো কাজের জন্য তোমাকে পার মান্থ 30,000 টাকা স্যালারি দেওয়া হবে, এই ক্যাটাগরির মানুষ আবার কম। তার মানে মজুরি কম হইলে শ্রমের যোগান বেশি থাকে, আর মজুরি বেশি হইলে শ্রমের যোগান কম থাকে। বুঝতে পারছো? এটা মাথায় রেখো। মজুরি যদি কম হয়, মজুরি কম হইলে শ্রমিকের পরিমাণ অনেক বাইরে যায়, আবার মজুরি যদি বেশি থাকে শ্রমিকের পরিমাণ অনেক কমে যায়, কারণ তখন স্কিল্ড পার্সনের প্রয়োজন হয়। ওকে, এই টপিক থেকে তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, আর চিত্রটা কাইন্ড অফ দেখতে এরকমই হবে। ঠিক আছে, এরপর আমাদের শ্রমের যোগান কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে হয়, জনসংখ্যা। চলো আমি তোমাদেরকে দেখাই দিই শ্রমের যোগান কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে হয়। শ্রমের যোগান মনে করো আমাদের দেশে যে তোমার শ্রমের যোগান আছে বা মানুষ যে কাজ করবে, এটা কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে আমরা মেজার করতে পারি যে আমাদের দেশে মানুষ আসলে আছে যারা কাজ করে বা হলো যাদের কাজের প্রয়োজন আছে। প্রথম হলো আমাদের দেশের জনসংখ্যা। আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, তাই আমাদের দেশে কি, তাই আমাদের দেশে মানুষও বেশি করে কাজ করে। ঠিক আছে, এরপর আমাদের কি আছে, এরপর আমাদের আছে হলো মজুরির হার। আমাদের মজুরি হার, আমাদের দেশের মানুষ তোমার মজুরির উপর ডিপেন্ড করে। তারপর আমাদের কি আছে, বয়স আছে, শিক্ষা আছে, তার বয়স, শিক্ষা, তারপর হলো কাজের পরিবেশ। তার মনে করো বয়স, শিক্ষা, তারপর হলো কাজের পরিবেশ, কাজের পরিবেশ, তারপর নারী অংশগ্রহণ, মোরাল বিষয়টা হলো আমাদের দেশে যদি শ্রমিকের প্রয়োজন হয় তাহলে আমরা শ্রমিক খুঁজে পাই। আলটিমেটলি এই কয়েকটা ফান্ডামেন্টালের উপর ভিত্তি করে আমরা মোটামুটি শ্রমিকদেরকে পেয়ে যাব। ওকে, এছাড়া আমাদের শ্রমের যোগান আছে, শ্রমের অপেক্ষক আছে, এটা আমরা সবাই জানি। দেখো একটু আগে তোমাদেরকে বলছি যে মজুরি যদি কম হয়, মজুরি কম হইলে
তোমার শ্রমের যোগান বেশি হয়ে যায়, মজুরি কম হলে শ্রমের কি হয়, চাহিদা বেশি হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড আমি যদি বলি তোমাদের, মজুরি যদি বাড়ে তাহলে শ্রমের যোগান বাড়বে, মজুরি যদি বাড়ে তাহলে মজুরি যতটুকু মজুরি বাড়লে শ্রমের যোগানও বাড়তে থাকবে আস্তে আস্তে। ওকে, এরপরে আমরা যাচ্ছি পরবর্তী টপিকে। আমাদের কিন্তু সিমিলারলি এখানে ওই যে ভারসাম্য বিন্দুও আছে। ওকে, এই টপিকে কিন্তু আমাদের ভারসাম্য বিন্দুটাও আছে যেখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। তারপর হলো তোমার শ্রমের প্রকৃত মজুরি, এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, বাট এটা থেকে সচরাচর খুব একটা আসে না। তার মানে এই টপিক থেকে আমাদের তোমার এই টপিকটা থেকে আসে শ্রমের দক্ষতা, দেন আমাদের শ্রমের মজুরি, তারপর হলো তোমার শ্রমের যোগান। এই দুইটাকে একত্র করলে আমাদের এরকম বিন্দু আসে, ঠিক আছে। এটা হলো শ্রমের ভারসাম্য। তার মানে একটা কোম্পানিতে আমরা কতজন মানুষ নিব এটার উপরে ডিপেন্ড করে আমাদের এই টপিক থেকে মোটামুটি কোশ্চেন আসতে পারে। ওকে, কিসের যোগান পরিবর্তন সময় সাপেক্ষ? শ্রমিকের যোগান। কারণ একটা কোম্পানিতে শ্রমিক যদি নিতে হয় তাহলে একটু সময় ধরে ওয়েট করতে হয়, একটু ওয়েট করে তারপরে নিতে হয়। এরপরে আমাদের কি আছে, শ্রম হলো জীবন্ত, গতিশীল, ক্ষণস্থায়ী। হ্যাঁ, তিনটাই, শ্রম জীবন্ত, গতিশীল ও ক্ষণস্থায়ী, তিনটাই। এরপরে শ্রমের বৈশিষ্ট্য কি কি? ক্ষণস্থায়ী, অবিচ্ছেদ্য, সক্রিয়, ডেফিনেটলি এখানেও তিনটাই। এরপরে আছে তোমার স্থানভিত্তিক শ্রমবাজারকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়, স্থানের উপর ডিপেন্ড করে শ্রমবাজারকে। অঞ্চলভিত্তিক শ্রমবাজারকে 2 ভাগে ভাগ করা হয়। শ্রমের ক্রেতা বিক্রেতার বাজারকে কি বলা হয়? এটাকে বলা হয় শ্রমবাজার, যেখান থেকে আমরা শ্রমিক পেয়ে থাকি। এরপরে নিচের কোনটির ওপর শ্রমের দক্ষতা নির্ভর করে? শিক্ষার ওপরে শ্রমের দক্ষতা নির্ভর করে, যে একজন শ্রমিক কতটুকু এডুকেটেড সেটার উপরে তার দক্ষতা নির্ভর করে। শ্রমের ক্রয় বিক্রয় করা হয় কিসের ভিত্তিতে? মজুরির ভিত্তিতে। মানে একটা কোম্পানিতে আমি শ্রমিককে নিব নাকি নিব না। ওকে, ওই যে 3 Idiots মুভিতে রাজুকে জিজ্ঞেস করছিল না, আরে স্যালারিকে লেগে ডিসকাস করলে, সো এইটাই হলো মজুরি। শ্রমের চাহিদা ও যোগান সমতার মাধ্যমে কি নির্ধারিত হয়? ভারসাম্য মজুরি। শ্রমদানের ক্ষমতা মূলত কিসের ওপর নির্ভর করে? কাজ করার সামর্থ্যের উপরে ডিপেন্ড করে। পোশাক কর্মীর কাজ সম্পন্ন করার ক্ষমতা দ্বারা কি বোঝায়? তার শ্রমের দক্ষতা বোঝায়। উন্নত দেশে উৎপাদন ও মান বেশি হওয়ার কারণ কি? শ্রমের উৎপাদন মান কারণ হলো তারা দক্ষ অনেক বেশি। শ্রমিকের কর্মক্ষমতা হ্রাস পায় কেন? কারণ তার উন্নতির সম্ভাবনা না থাকে। একটা শ্রমিক একটা লম্বা সময় ধরে একটা কোম্পানিতে কাজ করতেছে তার আর উন্নতি হচ্ছে না। কারণ কি? কারণ ওই কাজে আর গ্রো করার জায়গা নেই, তার মানে এবার রিপ্লেসমেন্ট প্রয়োজন। শ্রমিক কাজের বিনিময়ে কি উপার্জন করে? শ্রমিক কাজের বিনিময়ে মজুরি উপার্জন করে। শ্রমের দক্ষতা নির্ণয়ের সূত্র কি? শ্রমের দক্ষতা নির্ণয়ের সূত্র হলো স্কিল ইকুয়াল টু আউটপুট ডিভাইড বাই টাইম, একটু আগে যেটা আমরা প্র্যাকটিস করছি। সো এরই মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলো তোমাদেরকে বলে দিলাম। আমি আরেকবার যদি সামারি করি, শ্রমের দক্ষতা, শ্রমের মজুরি, শ্রমের যোগান, এই 3টে টপিক থেকে প্রশ্ন আসবে। শ্রমের ভারসাম্য থেকেও প্রশ্ন আসতে পারে, প্রকৃত মজুরি থেকে এই টপিক থেকে প্রশ্ন আসবে। সো এই টপিক থেকে তোমার বা অর্থনীতি প্রথম পত্রের 5th চ্যাপ্টার থেকে তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ক্লাসে।